তো দ্রুত ঘটছে। যারা হাসিনার শাসন ফিরে আনার মিশনে আছেন তাদের সাবধান করে দিয়ে বলতে চাই, প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই। সরকার হাতে ছিল, হাসিনা দেশে ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, অস্ত্রপাতি ছিল, তাই পারেন নাই। ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দেবে, তবে অনেক রক্তপাত হবে। এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন। আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা শুনতেছে না সরকার যারা গঠন করছে। আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন, আর কেউ বুঝে না। এই আত্মম্ভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুয়ের মুখে দাঁড় করাইছিল। আমি জনগণকে আহ্বান জানাবো, ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড়া নজর রাখেন। কোনো পাবলিক হিয়ারিং প্রকাশ্যে জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন, সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন। এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণ অভ্যুত্থানের মিত্রপক্ষসমূহের মধ্যে বিভক্তির দায়ে অভিযুক্ত হবেন। ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বশ্যতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোণঠাসা করে ফেলেন। আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুঁশ ফিরবে, সজাগ এবং সচেতন হবেন। যারা রাস্তায় আছেন, গণ অভ্যুত্থানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো, আপাতত বিজয়ের আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা মোকাবেলার কাজে মনোযোগী হন। প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ। আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই, সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব। এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে। কি কি কারণে দেশের শাসনভার গ্রহণ করছে, এই সরকারের সাফল্যের উপরে নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না, নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা ব্যাহত হয়ে যাবে। সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা, সহায়তা করা আমাদের কর্তব্য। দ্বিতীয়ত, এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে। তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে। তৃতীয়ত, এই সরকারের 16 জন উপদেষ্টার মধ্যে 12 জনেরই সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই। এরা নিশ্চিতভাবে মেস আপ করবেন। তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন, কিন্তু ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রেই গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দুমাত্র আস্থা রাখা যায় না। তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রেই পলাতক গণখুনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত, চরম অসৎ, দুর্নীতিগ্রস্ত, লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী। এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। চতুর্থত, এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে। ইতিমধ্যে ভারত সরকার ইউনূস সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখাইছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই। ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে। আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো। সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি। এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনার স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে। পঞ্চমত, গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ। এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতামূলক বলে মনে করা হইতো। এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে। এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী, অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি, যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ। বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে। এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব, জনগণকে সম্পৃক্ত করব, সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব। একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনস্পিরেসি, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করে দিতে পারেন। আমি আশা করব প্রফেসর ইউনূস
আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন। এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনূসের একটা কথায় আমার কিন্তু খটকা লাগছে। স্যার আপনি কিছু মনে করেন না, আমি এটা বলতাম না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি। আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে। না স্যার, আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে, জনগণের কথা শুনতে হবে। মনে রাখবেন, এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না। আমরা যা বলবো সেটা সত্যি ভেবেই বলবো। আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন, কিন্তু আমার কথা শুনতে হবে, এটা স্বৈরাচারের কণ্ঠস্বর স্যার। আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি, কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি। আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি। এই বিপ্লবের ফসল যাতে লুট হইয়া না যায়, আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায়ে বিসর্জিত না হয়, তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখবো। দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার, আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার। হ্যাঁ, যাই হোক, আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে। আমাকে কিঞ্চিত এটা রূঢ়ভাবে বলতে হইল, কারণ এটা শুধু আপনি বলেননি, এক উপদেষ্টা দায়িত্ব নিতে না নিতেই বললেন কঠিন এবং বিব্রতকর প্রশ্ন করবেন না। এই সরকার কতদিনের হতে পারে, এইরকম আপনার কোনো প্রত্যাশা আছে? আপনি আমাকে কোনো কঠিন প্রশ্ন করেন না। এটা তো স্বৈরাচারের ভাষা। এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায়, ভারী উদ্বেগের বিষয়। আমি আরো উদ্বিগ্ন, এই সরকারে ১-১১ তিন ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে, এবং কারা কারা আসেন আমরা একটু দেখি। এর মধ্যে একজন হইতেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, যাহার সম্পর্কে আগের ভিডিওতে বলছি, কিন্তু উনার কীর্তি এতই মহৎ যে উনার সম্পর্কে বললে আর শেষ হবে না আর কি। ২০০৮-এর নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ জিতলো জানেন? আওয়ামী লীগ পেল ৪৯% ভোট, আর বিএনপি পেল ৩৩.২০% ভোট। আর সিট পেল আওয়ামী লীগ কত? ২৩০, আর বিএনপি ৩৩ মাত্র। এটা কেমনে কিভাবে হইল আসেন এটা একটু দেখি। এবং এর পিছনে কুশীলভ কে ছিল? আওয়ামী লীগ পাবেই, যতই খারাপ অবস্থা হোক। মানে এখনো যদি ইলেকশন হয় তাও পাবে। কিছু আসন আছে যা বিএনপি পাবেই, যতই খারাপ অবস্থা হোক। বিএনপি প্রায় ১৫০টার মতো আসনে এক ধরনের টাগ অফ ওয়ার চলে, মানে টানাটানি চলে আর কি। কে জিতবে নিশ্চিত না। একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয়। এই এম সাখাওয়াত হোসেন ২০০৮ সালের ১৩৩টা আসনের সীমানা এমনভাবে পুনর্বিন্যাস করে যেন ১৩৩টা আসনে নিশ্চিতভাবে আওয়ামী লীগ পায়। যেই একটা দুইটা কেন্দ্র দিয়া ফলাফল বদলে যেতে পারতো, ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে পারে না। সো সেই আসনে ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয়। এই লোকটা তো আসলে করাপ্ট, এটা স্যার আপনি জানেন না? হ্যাঁ, আপনি তারে পাশে রাখছেন। চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গম চুরির দায়ে আর্মি থেকে ডিসমিস চেয়ে। তো এই লোককে নিয়ে প্রফেসর ইউনূস কেমনে কাজ করবে? আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিংয়ে নাকি মিলিটারি মেজাজ দেখায়। সত্য মিথ্যা জানি না, কেমন খাইসটা দেখেন। ডরে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজারবাগ পুলিশ ফাঁড়িতে যায় না, আবার মিলিটারি মেজাজ দেখায়। শুনলে একদম তৃপ্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে। এখন সুশীল হয়ে বসছে, এখন সরকার হয়ে বসছে। আর তৌহিদ হোসেন সাহেব, আমি কিন্তু পছন্দ করি। এমনি কিন্তু ১-১ সব